গ্রামের একদম শেষ প্রান্তে বুড়ো বটতলা। গাছটার নিচে রোজই রাতের বেলা আড্ডার আসর বসে সকলের। আজও নিত্যদিনের মতোই বকুলতলা গ্রামের সেই প্রাচীন বুড়ো বট গাছটার নিচে আড্ডা বসেছিল ওদের। শীতের রাতে চারপাশ বরাবরের মতোই শান্ত ধোয়া ওঠা মায়াবী। তা আজ কার কার বাড়ি পিঠে পুলি হলো বলো? হ্যাঁ, যা শীত পড়েছে এবার। সকালের রোদে পিঠ দিয়ে বসে খেজুরের গুড়ের সাথে পিঠে, আহা, উহ, একেবারে অমৃত যেন। চোখ বুঝলেই স্বর্গ। তা ভাই বীরু, আমাদের বাড়িতে না হয় পিঠেও হলো, পুলিও হলো। তোমার ঘর থেকে তো কখনো আনতে দেখি না আমাদের জন্য পিঠে পুলি। ও আনবে তাহলেই হয়েছে। ও বেটা 10 পয়সা বাঁচাতে 10 ক্রোশ হাঁটবে, তাও ভালো। কি যে বলো জগদীশদা, এই তো গত মাসেই মেজদির বিয়ে হলো, করে কতগুলো টাকা গেল। খালি হাতে তো নিমন্ত্রণ বাড়ি যাওয়া যায় না। বুঝলাম, খুব উদার তুমি। এবারে চলো, আগুনটা জ্বালাও, যা ঠান্ডা। নয়তো মকর সংক্রান্তির রাতেই তোমাদের শ্মশানে যাওয়ার তোড়জোড় করতে হবে। এই মকর সংক্রান্তির রাতেই হারাধন কাকাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম, মনে পড়ে সেই রাতের কথা। মুহূর্তের মধ্যেই পরিবেশটা থমথমে হয়ে গেল। উপস্থিতি তিনজনের মধ্যেই একটা ভয়ের কালো ছায়া। সকলেই বোধহয় একসাথে একবারে তাকালো তাদের বসে থাকার জায়গাটা থেকে একটু দূরে, হারাধন মহলদারের বাড়িটার দিকে। শুকনো পাতা আর বড় বড় গাছের আড়ালের অন্ধকারে জড়জীর্ণ অবস্থায় অযত্নে অবহেলায় পড়ে আছে বাড়িটা। থমথমে পরিবেশটার দিকে তাকালে বুকটা চমকে ওঠে এক অজানা ভয়ে। মনে হয় এক্ষুনি বেরিয়ে আসবে শতাব্দী প্রাচীন সেই ভিন্ন জগতের পিশাচ, মুন্ডু ছিঁড়ে খাবে সকলের। আগুন পোহাতে পোহাতে সেই রাতের কথাটাই মনে দাগ কাটতে লাগলো সকলের। অথচ ঘটনার শুরুটা কি সাধারণই না ছিল। উলুধ্বনিতে মুখরিত মহলদার বাড়ি। শাশুড়িমা চাঁপারানী ঘোমটা তুলে তার একমাত্র পুত্রবধূ হেমঙ্গিনীর মুখটা দেখলেন। বাহ, খাসা বউ আমাদের, যেন জ্যান্ত মা লক্ষ্মী। হেমঙ্গিনীর চোখে তখন এক আঁচল পরিমাণ ভালোবাসা আর স্বপ্ন এবং দু চোখ ভরা ভয়। সব মিলিয়ে সিঁদুর আর চন্দনাকা মুখটা অসম্ভব একটা মায়া কাজ করে বেড়াচ্ছে, দেখলে চোখ ফেরানো যায় না। চাপরানি মন প্রাণ ভরে বরণ করে ঘরে তুললেন বউকে। নিজের হাত থেকে সোনার বালাটা খুলে ভরিয়ে দিল বৌমার দুই হাতে। এমনই তো বৌমা চেয়েছিলেন তিনি, এমনই তো শখ ছিল তার। কেবল ভয় সংসারটা করতে পারলেই হলো। আজকের দিনটা এইসব ভেবে নষ্ট করতে চান না উনি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা এক এক করে আসতে শুরু করেছে। তবু মনের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না তার। ছেলে হারাধনকে একটু আড়ালে ডেকে নিয়ে তিনি বললেন, বাবা, বড্ড ভয় করছে। বৌমাকে সাবধানে রাখিস, সব বুঝিয়ে দিস ঠিক মতো। চিন্তা করো না মা, হেমাঙ্গিনী অল্প বয়সী, তার ওপর বাপ মা কেউই নেই ওর। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি, তুমিও বুঝিয়ে দিও। আর বাড়ি ভর্তি লোক, ভুলেও যেন কেউ কিছু সন্দেহ না করতে পারে। হারাধন চলে গেলে চাপারানি ঠায় দাঁড়িয়ে রইলেন রান্নাঘরের দরজাটার কাছে। চোখ সোজা রয়েছে তার রান্নাঘরের পাশেই পুকুর ঘাটের দিকে। সে পুকুরের জল ফুলে ফুলে উঠছে মাঝে মধ্যে, যেন প্রচণ্ড হিংস্র হয়ে ডাকছে তাকে। ঠান্ডা একটা বাতাসে গাটা শিরশির করে উঠল তার। আর এক মুহূর্ত দেরি না করে সোজা ঘরের মধ্যে চলে গেলেন তিনি। এরপর একে একে ভাত কাপড়, বউ ভাত, কুটুম বিদায়, এইসব হতে হতে দুদিন চোখের নিমিষেই কেটে গেল ওদের। গোটা গায়ের লোককে পেট ভরে খাইয়ে তবেই হারাধন ছাড়ল। হারাধনের জমি জমা ঢের রয়েছে, সাথে কলকাতায় চাল কল রয়েছে। বাপ আর ছেলে মিলিয়ে জমি জমার তদারকি করে। দুই বোনের বিয়ে হয়ে গেছে বেশ কিছু বছর আগেই। এক বোন থাকে বার্মায় বরের কাছে, আরেকজন কলকাতায়। কাজে মা, বাবা আর ছেলের সুখী সংসারই ছিল বটে। হারাধনের বয়সটা খানিক বেশি,
বছর 33-34 হবে, কিন্তু তাতে কি? চাপারানী বলেন, নিজের হাতে সব গড়ে তুলতে তুলতে পুরুষ মানুষের অমন একটু বয়স হয়। তা বলে আমার খোকা কি যেমন তেমন নাকি? অমন রাজপুত্তরের মতো গায়ের রং, অমন চেহারা দেখাও দেখিনি এই পাড়া গায়ে। রাজরানী ছাড়া মানাবে না কোনো মেয়ে ছেলেকে ওর পাশে। কথাটা নেহাত ভুল নয়। হারাধনের চেহারাটা আদর্শ, উঁচু লম্বা, গায়ের রংটা সোনার মতো। কাজেই পাত্র হিসাবে উঁচুতরের তালিকায় তার নামই ছিল। হেমাঙ্গিনীর গা অনেকটা দূর। কেষ্টডাঙ্গা থেকে আরও পরপর 6-7টা গ্রাম পেরিয়ে তারপর চরহরিপুরে। মেয়েটা মা মরা বাপর নিরুদ্দেশ বহু বছর হলো। কাকু কাকিমার কাছেই উপরি বোঝা হয়েছিল। কাজে বিয়ে হতে দুপক্ষের কারোরই কোনো সমস্যা হয়নি। বাবা, মেয়ে কিন্তু কাছে পিঠে থেকে আনবি নে, একটু দূরে। ওই তোর তোর ছোট পিসি চরহরিপুর থেকে একখানা সম্বন্ধ এনেছে, একটু খোঁজ নে বাবা। বয়সটা আমারও তো হয়েছে বল। সেদিন রাতে হেমঙ্গিনীকে বুকের উপর জড়িয়ে শুয়েছিল হারাধন। নরম উত্তপ্ত শরীর দুটো যেন মিশিয়ে দিতে চাইছিল আলিঙ্গনের ঢেউয়ে। হেমাঙ্গিনীর নরম ঠোঁটে একটা আলতো চুমু এঁকে দিয়ে হারাধন বলল, মন খারাপ করছে বাড়ির জন্য? বাড়িতে আছে কে বলো? মাকে তো মনেই নেই, বাবাটাও কোথায় হারিয়ে গেল। মেয়ে মানুষের কাকার বাড়ি কি আর ঠাঁই হয় বলো? ওই জন্যই তো নিয়ে এলাম এই বাড়িতে। কি এই বাড়িটা পছন্দ তো? মুখে বাচ্চাদের মতো একটা নির্ভেজাল হাসি ফুটে উঠল হেমাঙ্গিনী। নোলক পরা নাকে মিষ্টি মুখটা তুলে সে বলল, সত্যি গো, খুব পছন্দ হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে ওই পুকুরটা রান্নাঘরের পিছনে। জানো, আমি ওখানে রোজ পুকুরে স্নান করতাম গায়ের সব মেয়েরা মিলে। না না, একদম নয়। একটু চিৎকার করে হারাধন বলে উঠল কথাটা। গলায় একটা স্পষ্ট আতঙ্ক আর রাগ। হেমাঙ্গিনী, আমি সব কিছু মানতে রাজি, কিন্তু তুমি কখনোই পুকুরের ধারে কাছে যাবে না। গায়ের বৌদের স্নানের ঘাট আছে, তুমি ওখানেই যেও, কিন্তু ভুলেও যেন ওই পুকুরের ধারের কাছে তোমায় যেতে না দেখি। হেমাঙ্গিনী এই সামান্য কথার পরিপ্রেক্ষিতে এই আচরণ মোটেই আশা করেনি। কিন্তু কেন? বাড়ির মধ্যে এত বড় পরিষ্কার বাঁধানো পুকুর থাকতে? কোনো কিন্তু নয়, আর যেন ভুলেও এই কথা কখনো না শুনি তোমার মুখে। ওদিকে যাওয়ার কোনো দরকার নেই তোমার। আর একটাও কথা না বলে সে রাতে পাশ ফিরে শুয়ে পড়ল হারাধন। হেমাঙ্গিনী শিক্ষিত মেয়ে, সাথে বুদ্ধিমতী। অল্প বয়স হলে কি হবে, আঁকা করে সে সব কিছুকে বিচার বিবেচনা করে তারপরে সিদ্ধান্তে আসে। নতুন বিয়ের পর স্বামীর থেকে এই আচরণ সে মোটেই খুশি হয়নি। চোখ ফেটে জলও এসেছে তার, কিন্তু তবুও একটা খটকা আর সন্দেহ গরম শিকের মতো জ্বলে থাকে তার মনের মধ্যে। এবছর শীতটা একটু বেশি পড়েছে গত কয়েক বছরের তুলনায়। দিনের বেলা তো যে হাত পা কনকন করে শীতের কামড়ে কাঁপছে। বিকেলের পর থেকে রাস্তায় বেরোনোর একদম দায় হয়ে পড়েছে। ঠান্ডার মধ্যে রোদে পিঠ দিয়ে বসে আছে শাশুড়ি আর বৌমা, তাদের গল্প চলছিল। তখনই চাপরানি হঠাৎ বলে উঠল, বৌমা, পিঠে বানাতে পারো? যা ঠান্ডা পড়েছে, তাতে এই পৌষ পার্বণে তোমার হাতে এই প্রথমবার পিঠে খাওয়ার জন্য তো তোমার শ্বশুরমশাই অধীর আগ্রহে বসে আছে। আসলে কাকিমাকে বানাতে দেখেছিলাম, তবে নিজের হাতে সেভাবে করিনি। আপনি শিখিয়ে দিন, আমি করে নেব ঠিক। আচ্ছা বৌমা, আমি শিখিয়ে দেব। আমিও কিন্তু আমার শাশুড়ির থেকেই শিখেছি সব। দিন মা, আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি। আপনাকে এবেলা আর জল ঘাটতে হবে না। কথাটা বলেই হেমাঙ্গিনীর হাতের বাসনগুলো নিয়ে সোজা উঠে গেল পুকুরের দিকে যাওয়ার জন্য। চাপরানি এক লাফে উঠে বৌমার পথ আটকে বললেন, না না, একদম নয়। তুমি কখনোই ওই ওই পুকুরের ধারের কাছেও যাবে না। আমি আমি বারবার করে বলছি, কিন্তু তুমি নতুন এই বাড়িতে, এই বাড়ির অনেক নিয়ম কানুন তুমি জানো না। আমরাও ওদিকে বিশেষ যাই না। তুমি কিন্তু কখনোই যাবে না।
আমি বা তোমার বর ওই জল ভরে এনে দেবো বাড়িতে, সেই জলেই যে কাজ হয় করবে। মনে থাকে যেন কথাটা, জল শেষ হয়ে গেলে ওই আমাদের বলবে, আমরা এনে দেবো। বলেই হেমাঙ্গিনীর হাত থেকে বাসনগুলো এক প্রকার কেড়ে নিয়ে বেরিয়ে গেলেন চাপারানী। যাওয়ার সময় পিছন ঘুরে বললেন, রান্নাটা তাড়াতাড়ি বসাও, বাবু কাজে বেরোবে, ওর আবার সকাল সকাল ভাত না হলে হয় না। এই প্রথমবার শ্বশুর বাড়িতে একটু হলেও মাথাটা গরম হয়ে গেল হেমাঙ্গিনীর। বিশেষ করে এই ব্যবহারে এতদিনে মনের মধ্যে থাকা সুপ্ত সন্দেহটা আবার মাথা চাড়া দিয়ে উঠল ওর। নতুন বউ, বলি তুই বাপের ঘর যাস নি কেন রে? হেমাঙ্গিনী বকুলের চুলে তেল মাখিয়ে দিতে দিতে বলল, হুস পাগলি, বাপ থাকলে তবেই তো মেয়েদের বাপের ঘর হয়। আমার তো বাবাই নেই, তো কি করে হবে বাপের ঘর? বারে, সারাদিন তোর ভালো লাগে এ বাড়িতে থাকতে? পাকা বুড়ি একটা, বিয়ে কর, তারপর তো বুঝবি ভালো লাগে কিনা। উফ, বল না নতুন বউ, কেমন লাগে? হেমাঙ্গিনী একটু থেমে নিয়ে আর চোখে একবার পুকুর পাড়ের দিকে চেয়ে বলল, ভয় লাগে রে বকুল, খুব ভয় লাগে। যেন মনে হয় কেউ আমায় দেখছে সব সময়, মনে হয় সব সময় কেউ খেয়াল রাখছে আমার চলাফেরায়। কিসে ভয় পাস? হেমাঙ্গিনী কোনো কথা বলল না, তবে হাতটা সোজা বাড়িয়ে দিল পুকুর ঘাটের দিকে। ইশারায় বুঝিয়ে দিল তার ভয়ের কারণ। বকুল তখনই একটা জোরে মিথ্যে চিৎকার করে হাসতে হাসতে লুটিয়ে পড়ল হেমাঙ্গিনীর কোলে। ফাঁকা বাড়িতে সেই তৎক্ষণাৎ বকুলের সেই মিথ্যে চিৎকারে একদম ভয় পেয়ে গেল হেমাঙ্গিনী। তারপর বকুলের কানটা ধরে মুলে দিল আলতো করে। বকুল ওদের পাশের বাড়িতে থাকে, বয়স 14-15 হবে। এই বাড়িতে এসে বকুলকে তার বড্ড মনে ধরেছে। সম্পর্কে বকুল তার ননদ হবে, আর সে তার বৌদি। এমনিতেই তার বর আর শাশুড়ি মা সচরাচর তাকে গ্রামের বৌদির সাথে মিশতে দেয় না, একটু এক ঘরে করেই রাখে তাকে। বকুলকে প্রথম দিন দেখেই একগাল হেসেছিল হেমাঙ্গিনী। বকুলও ভাব বিনিময় করেছিল। তারপর এই বাড়ি ওই বাড়ি কথা চালাচালি করতে করতে কখন যে বকুল খুব আপন হয়ে গেছে তা নিজেও জানে না হেমাঙ্গিনী। ওরই কেষ্টডাঙা গায়ের শৈতের মতোই বকুল। ওর ডাগর ডাগর চোখে অজস্র স্বপ্ন দেখা যায়। বকুলের কাছ থেকে মাঝে মধ্যে গল্প শুনে হেমাঙ্গিনী। বকুলকে নিজের বোনের মতোই সাজিয়ে দেয়, আদর করে, যত্ন করে। দুজন দুজনের কাছে মনের কথাও বলে। তুই বড্ড দুষ্টু হয়েছিস, তোর সাথে আমি আর একটাও কথা বলবো না। তাহলে কি তোমার সতীনের সাথে তুমি কথা বলবে? হ্যাঁ, আমার সতীনকে আমি কোথায় পাবো, তুই বলে দে বকুল। এই বাড়িতেই আছে, ওই জলের ধারে আছে। কথাটা বলেই যেন ছিটকে দূরে সরে যায় বকুল। দুহাত দিয়ে চেপে ধরল নিজের মুখ, যেন বেফাসে কিছু একটা বলে ফেলেছে সে। মুখে স্পষ্টতই অপরাধের ছাপ তার। কি বললি বকুল, আরেকবার বল। না না, কিছু কিছু বলিনি, যা বলেছি ভুলে যাও। আমি জানি এই বাড়িতে কিছু এমন লুকোনো সত্যি রয়েছে যা সকলেই আমার থেকে গোপন করতে চায়। আমি জানি তুই কিছুটা হলেও সেটা জানিস, তবে আমায় কেন বলছিস না? বকুল প্রচণ্ড ভয়ে ভয়ে কয়েকবার ঢোক গিল। আমি মানে আমি কিছু বলতে পারবো না বৌদি, তুমি আমাকে ওই নিয়ে আর কিছু জিজ্ঞাসা করবে না। মীরা খুব ভালো মেয়ে ছিল, ও আমাকে মেরে ফেলবে বৌদি, আর কিছু জিজ্ঞেস করো না। কথাটা শেষ করে বকুল আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। অর্ধেক চুলে তেল দেওয়া অবস্থাতেই ছুটে চলে গেল নিজের বাড়ির দিকে। দাঁড়া বকুল, দাঁড়া, কোথায় ছুটে চললি? দাঁড়া বলছি। মীরা কে? আমায় বলে যা, আমায় বলে যা। কি হলো বকুল? তোকে আমি ডাকছি তো। তিলের নাড়ু দেবো লক্ষ্মীটি, তুই আমার কাছে আয়, একবার আমার কাছে আয়। হেমাঙ্গিনী পেছন থেকে ছুটতে ছুটতে গেল, কিন্তু এই ভরা সন্ধ্যাবেলায় আর বাইরে যাওয়ার অধিকার নেই তার। তাই বাধ্য হয়ে ঘরে আসতে হলো এক আকাশ পরিমাণ প্রশ্ন নিয়ে। হ্যারিকেনে আগুনটা জ্বালাতে জ্বালাতে একবার বাইরের পুকুর ঘাটের দিকে তাকালো। কেমন যেন ভয়ে গলাটা শুকিয়ে গেল তার। মনের মধ্যে অজস্র প্রশ্ন জট পাকিয়ে পাকিয়ে উঠছে ক্রমশ। কেন এত লুকোচুরি? কেন এত চাপা আতঙ্ক প্রতি মুহূর্তে তাকে ঘিরে রয়েছে এই বাড়িতে আসার পর থেকে?
এতদিন এই বাড়িতে থেকে হেমাঙ্গিনী এইটুকু বুঝতে পেরেছে, তাদের এই বাড়ির এই 3টে প্রাণীর থেকে কোনো কথা বের করা যাবে না। এখন একমাত্র অস্ত্র বকুল। কিন্তু কি এমন লুকিয়ে থাকতে পারে এই জলের ধারে? খুব ভয়ঙ্কর কিছু কি? হেমা, আজ একটু কলকাতা যেতে হবে। দোকানের কর্মচারীদের মধ্যে কি সমস্যা চলছে তা দেখতে হবে। তাই আজ আমি আর বাবা একটু কলকাতায় যাব। আর মায়েরও আজ বেরোতে হবে একটু। মাসির বাড়িতে একটা পুজোর অনুষ্ঠান আছে, মা না গেলে একদমই হবে না, বুঝলে তো। কাজেই বাড়িতে তুমি একা, সকলে ভাত খেয়ে বের হব। তুমি রান্না চাপিয়ে দাও, মায়েরও ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। শোনো, সাবধানে থেকো। আর ওইদিকে মানে ওই পুকুরের ধারের কাছে যাবে না কিন্তু। কিন্তু কেন? কি আছে ওখানে? ওখানকার জল ভালো নয়, খুব গর্ত। ও জল অনেক মানুষকে মোহে ভুলিয়ে নিয়ে যায়, তারপর ডুবিয়ে মেরে ফেলে। ও পুকুর ভালো নয়, তুমি যাবে না ওখানে। কিন্তু আমাদের ওখানে পুকুরগুলো আরো ভয়ঙ্কর ছিল। আমি তবুও সাঁতরে এপার ওপার করতাম। আমার কিছু হবে না, তুমি চিন্তা করো না। হারাধন রেগে গিয়ে চুলের মুঠি ধরে ফেলল হেমাঙ্গিনীর। এই প্রথমবার প্রচণ্ড ভয়ে দেওয়ালের দিকে ছিটকে গেল সে। বুঝে উঠতে পারল না তার স্বামীর এমন আচরণের কারণ কি। সেই সময় দাঁড়িয়ে হারাধনের চোখগুলো দেখে কোনো অসুরের চেয়ে কম বলে মনে হয় না তার। না খেয়েই চলে গেল সেদিন হারাধন। দুপুরেতে নিজের জন্য আর ভাত চড়ায়নি। সেদিনের পর থেকে বকুলকেও আর দেখা যায়নি। এসেছে কয়েকবার, তবে কথা বলার পরিমাণ খুবই সামান্য। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল বেফাঁসে কিছু বলে ফেলার ভয়ে সে একটু লজ্জা পাচ্ছে। পুরো বাড়ি ফাঁকা। বিয়ের পরেই প্রথমবার শ্বশুর বাড়িতে পুরোপুরি একা সে। এতদিন যেটা করতে পারেনি, এবার সেটাই করতে চায়। তখন দুপুর সবে শুরু হয়েছে। বাইরে আজ রোদের তেজ কম। উত্তরের হাওয়া শরীরকে কাঁপিয়ে দিচ্ছে। নতুন শালটা শক্ত করে গায়ে জড়িয়ে নিল। তখন স্বামীর এমন আচরণ সাময়িক সময়ের জন্য বুকে খানিক দাগ কাটলেও মনে গভীর দাগ কাটতে পারেনি হেমাঙ্গিনী। আগা করেও একটু সাহসী স্বভাবের। হৃদয়ের আগে মাথা দিয়ে বিচার করে সবকিছু। যখন বিয়ের সম্বন্ধ এলো এত দূর গ্রামের থেকে, মনে মনে কিছুটা সন্দেহ হয়েছিল। কিন্তু কাকু কাকিমার ওপর নতুন করে একটা বোঝা বাড়াতে চায়নি সে। কাজেই রাজি হয়ে যায় বিয়েতে। এক পা করে রান্নাঘরের দরজাটা খুলে দিল হেমাঙ্গিনী। আলতা পায়ে নতুন বউ সোজা এগিয়ে যেতে লাগলো সে নিষিদ্ধ পুকুর ঘাটের দিকে, যেখানে যাওয়া তার বারণ। পুকুর ঘাটের দিকে আসতেই গাটা একটু ভারী ভারী হয়ে এলো হেমাঙ্গিনীর। কিছু যেন একটা অমুক টান কিছুতেই দূরে সরে যেতে দিচ্ছিল না তাকে। এক পা করে এগিয়ে যেতে লাগলো সেই জলের ধারে, কলের পুতুলের মতো। মহোচ্ছন্নের মতো বসলো শ্যাওলা ধরা সিঁড়িতে। ইচ্ছে হচ্ছিল জলটা ছুঁয়ে দেখার। ঠিক তখনই একটা লাল শাড়ি, হ্যাঁ ওই তো একটা লাল শাড়ি বটে, উকি দিচ্ছে জলের নিচ থেকে। চোখটা সরু করলো হেমাঙ্গিনী। ঠিকই তো দেখছি, ও সত্যি সত্যি লাল রঙের একটা শাড়ির আঁচল উঠে আছে জলের নিচ থেকে। ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। একবার মাথা জানান দিল খুব বড় বিপদ ঘনিয়ে আসছে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কিন্তু কিসের যেন এক নেশাচ্ছন্ন অবস্থাতেই সেখানেই বসে রইল ঠায় হয়ে। ধীরে ধীরে জলের মধ্য থেকে বুদবুদ উঠল। সেখান থেকে উকি দিল এক ঢাল চুল, তারপর চোখ, তারপর মুখ, গলা, বুক, কোমর। একটু একটু করে সেই নারী উঠে এসে বসল সিঁড়িতে। সারা গায়ে জল ভর্তি। এই শীতের মধ্যে সেই জল গায়ে ছুঁতেই সারা শরীরটা আরও একবার কাঁপুনি ধরল ওর। এবারে স্পষ্ট দেখতে পেল হেমাঙ্গিনী সেই নারীকে। বয়সে তার থেকে কয়েক বছর বড়ই হবে বোধ হয়। মুখটা একটু ঝাপসা, গায়ের রং পোড়া পোড়া, কেমন যেন ধোয়া ওঠা তামাটে। মুখটা মায়াময় সুন্দর। হাতে শাখা পলা, মাথা ভরা ঘেটে যাওয়া সিঁদুর প্রমাণ দিচ্ছে তার বিবাহের লক্ষণ। খুব ইচ্ছে করলো হেমাঙ্গিনীর তাকে জিজ্ঞেস করবে এতদিন জলের মধ্যে থেকে সে কিভাবে উঠে এলো। কিন্তু সমস্ত চিন্তা, ভাবনা, বুদ্ধি, বিবেচনা লোপ পাচ্ছে তার ক্রমশ। গলাটা শুকিয়ে আসছে। ঠিক এর পরেই সে কেবল দেখতে পেল সে নারীটি তার হাতটা এনে রাখলো তার মাথায়।
আর সাথে সাথে হেমাঙ্গিনী দেখল অসংখ্য কালো ছাই উড়ে যাচ্ছে সেই নারীটির শরীর থেকে। সেই মায়াবী মুখটা আর নেই। এখন সেখানে কাল প্রাচীন পুড়ে যাওয়া দগ্ধ ঝলসানো চামড়া পচা একটা চেহারা। চোখ সাদা মণিহীন, দাঁতগুলো হিংস্রভাবে বেরিয়ে রয়েছে বাইরে। হাতে লম্বা সূচলো নখগুলো দিয়ে পেটের সব নাড়ি ভুড়ি ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়। এতক্ষণে টনক নড়ল হেমাঙ্গিনীর। সমস্ত মায়া ঘোর লাগা দশা থেকে এবার সে বের হলো এক মুহূর্তে। খুব তাড়াতাড়ি উঠে পালিয়ে আসতে চাইল সে, কিন্তু সিঁড়ির এক ধাপে শাড়িটা আটকে উপর হয়ে সেখানেই পড়ল সে। ঠিক তখনই একবার চেপে ধরল সেই পিশাচি। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও, লাগছে, লাগছে, ছেড়ে দাও, লাগছে। আর কিছু বলতে দিল না সে পিশাচিনি। লম্বা নখগুলো দিয়ে চেপে ধরল হেমাঙ্গিনীর গলাটা। চোখ বুজে যাওয়ার আগের মুহূর্তে সে কেবল দেখতে পেল ওর ছোটবেলার সেই গ্রামটা, সেই মাঠটা, সেই পুকুর পাড়ে তারা সবাই মিলে সাঁতার কাটছে। কত সুখের ছিল সেই দিনগুলো। বৌমা, ও বৌমা, আরে সন্ধ্যেবেলা অমন করে চুল খুলে বসে রয়েছ কেন? আমার ছেলে আর ওর বাবা এই বাড়ি ঢুকলো বলে আমি রুটিগুলো বানাই, তুমি একটু তরকারিটা কাটো দেখি বৌমা। কি হলো বৌমা, কথাটা কানে কি ঢুকছে? চুলটা বাঁধো। কখনো দেখেছো কোনো বাড়ির বউ অমন করে বসে থাকে সন্ধ্যাবেলা চুল খুলে? সারাদিন ছেলেটা আমার বাড়ির বাইরে সেই 7 সকালে বেরিয়েছে, ওর আবার ফিরে এসে গরম খাবার না হলে হবে না। শাশুড়ি চাপারানী দেবী এক এক করে নিজের কাজগুলো করছিলেন আর তার সাথে কথা বলছিলেন তার বৌমাকে। কিন্তু হেমাঙ্গিনীর দিক থেকে কোনো রকম উত্তর এলো না। ঠিক অমনভাবেই রান্নাঘরের দিকে তাকিয়ে ঠায় বসে রইল সে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, সমস্ত দরজা জানলা ভালো করে আটকালেও শীত যেন কিছুতেই কমছে না। গায়ের মধ্যে কাঁপুনি দিচ্ছে শীতের আমেজ। গরম লেপ কম্বল ছাড়া আর কিছুতেই এর সুরাহা নেই। শাশুড়ি চাপারানী রান্নাঘরে হ্যারিকেনটা নিয়ে একটু একটু করে এগিয়ে গেলেন। দূর থেকেই দেখতে পেলেন তার বৌমাকে। একটু অদ্ভুত লাগছে না? বিয়ে হওয়ার পর্যন্ত এই 2 মাসে একটা দিনের জন্য এমন ব্যবহার করেনি হেমাঙ্গিনী। তাহলে কি ওর শরীরটা খারাপ হলো নাকি? বৌমা, তোমার কি শরীরটা খারাপ বৌমা? কোনো উত্তর আসে না হেমাঙ্গিনীর দিক থেকে। এবার একটু ভয় পেলেন উনি। ইচ্ছে করে হাতটা বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করলেন হেমাঙ্গিনীকে, কিন্তু পিঠের উপর হাতটা রাখতে ছিটকে প্রায় সরে পড়লেন অন্যদিকের দেওয়ালের কাছে। তার সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা। এতক্ষণ পিছন করে বসেছিল হেমাঙ্গিনী। এবার তার শাশুড়ির দিকে সে তাকালো। সে হ্যারিকেনের অল্প আলোতে শীতের রাতের নিস্তব্ধতার মধ্যেই চাপরানি দেখতে পেল তার বৌমাকে। তার 2 চোখ যেন ঠিকরে বাইরে বেরিয়ে এলো প্রচণ্ড আতঙ্কে আর ভয়ে। এই শীতের মতো সমস্ত শরীর জুড়ে ঘামে ভিজে যাচ্ছে তার, গলা শুকিয়ে যাচ্ছে অনবরত। চাপরানি দেখতে পেলেন এক বিভৎস ভয়ঙ্কর নারী। সমস্ত গা থেকে খসে খসে পড়ছে চামড়া, চোখ মুখ অসংখ্য কাটাকুটি, গায়ে যেন একটা শ্যাওলার ছাপ। চোখের মধ্যে মনির কোনো অস্তিত্ব নেই, পুরোটাই সাদা ফ্যাকাশে। সমস্ত মুখমণ্ডলে লেগে রয়েছে প্রচণ্ড রাগ, হিংস্রতা আর প্রতিশোধ স্পৃহা। দেখলেই গাটা শিউরে ওঠে, বুকের রক্ত জল হয়ে যায়। হেমাঙ্গিনীর চেহারায় এ কে? হেমাঙ্গিনী এবার মৃদু হাসল তার শাশুড়ি চাপারানির দিকে তাকিয়ে। তারপর প্রচণ্ড ক্ষীণ গলায় সম্পূর্ণ অন্যরকম সুরে বলল, মৃত্যু যন্ত্রণা খুব কষ্টের। কেমন লাগবে যদি হ্যারিকেনের সমস্ত আগুনটা আপনার গায়ে দিয়ে দেওয়া হয়? যখন একটু একটু করে চামড়াগুলো পুড়ে ঝলসে যাবে, তখন কেমন অনুভূতি হয় একবার দেখুন, দেখুন একবার। হেমাঙ্গিনী সেই হাসির আওয়াজে সমস্ত ঘর গম গম করে উঠল। সেই তীক্ষ্ণ আওয়াজের শব্দে 2 কান ঝালাপালা হয়ে গেল চাপারানি দেবীর। 2 হাত দিয়ে নিজের কান ঢেকে তিনি অপেক্ষা করতে লাগলেন মৃত্যুর জন্য, তার নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্তের জন্য।
দেওয়ালে পিঠ ঠেকিয়ে একদম সেটিয়ে গিয়ে তার শাশুড়ি চাপারানির মুখ থেকে কয়েকটা গোঙানির শব্দ ছাড়া আর কিছুই বের হলো না। খুব কষ্ট করে কয়েকটা মাত্র কথা তিনি বলতে পারলেন। মীরা, মীরা, তুমি? চাপরানির মুখ থেকেই নামটা শোনার পর হেমাঙ্গিনী আরও সাংঘাতিকভাবে হাসতে লাগলো। তারপর 4 হাত পায়ে ভর করে সোজা উঠে গেল বাড়ির চালের ওখানে। খোলা চুলগুলো বাদুরের মতো উড়তে লাগলো নিচের দিকে। সমস্ত শরীর অদ্ভুত কায়দায় এঁকে বেঁকে মাকড়সার মতো হয়ে গেল নিমিষেই। 2 দাঁতের ফাঁক থেকে বেরিয়ে আসা জিভটা লক লক করছে যেন খিদের লোভে। তার গলায় অসম্ভব তেজ, রাগ আর প্রতিহিংসার আগুন। হেমাঙ্গিনী আবার অদ্ভুত স্বরে বলে উঠল। এবার তার গলার আওয়াজ যেন আরো বেশি তীক্ষ্ণ, ভয়ঙ্কর ও হিংস্র। আজ এতগুলো দিন পর আবার এই সুযোগ এসেছে। বাপ কিন্তু বাপকেও ছাড়ে না। কাউকে যন্ত্রণা দিয়ে কখনো সুখ পাওয়া যায় না। আমি আবার এসেছি আমি সকলকে শাস্তি দিয়ে তবেই যাব। আমায় ক্ষমা করে দাও মীরা, আমায় ক্ষমা করে দাও। আমি তখন অত কিছু বুঝতে পারিনি। পরে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দাও। হেমাঙ্গিনী এবার এক লাফে ছুটে এলো চাঁপারানির একদম সামনে। দুজনের দূরত্ব মাত্র 1 থেকে 2 হাত। প্রচণ্ড রাগে গড় গড় করতে করতে হেমাঙ্গিনী বলে, ক্ষমা, যে মুখে অত মিথ্যে কথা, অত মিথ্যে অভিযোগ, সেই মুখে কখনো ক্ষমা করে দেওয়া যায় না। যে জীব এত মিথ্যে কথা বলেছে, সেই জীব আর রাখার কোনো দরকার নেই। বলেই সে লম্বা লম্বা সুচলো ধারালো তীক্ষ্ণ নখ দিয়ে একটা টানে ছিঁড়ে ফেললো হেমাঙ্গিনী তার শাশুড়িমার চাপারানির জিভটা। প্রচণ্ড খিদের মুখে অমৃতের মতো সেই জীব মুখের মধ্যে পুড়ে নিল হেমাঙ্গিনী। তার চোখে তখনও জ্বলছে লালচে হিংস্র আগুন। চারপাশে ছড়িয়ে পড়া রক্তের স্রোত বারবার মেখে নিচ্ছে নিজের গায়ে, যেন পরম তৃপ্তিতে স্নান করছে সে। সাথে সেই বীভৎস হাসি। রান্নাঘরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে তার শাশুড়ি চাপারানি। চিরজীবনের মতো বাক শক্তি হারিয়ে যায় তার। আর হেমাঙ্গিনী 2 পা ছড়িয়ে চুল খুলে এমনভাবে বসে থাকে রান্নাঘরের মধ্যে, অপেক্ষায় থাকে তার শ্বশুরমশাই আর তার স্বামীর আগমনের। হেমাঙ্গিনী, এটা কি করে হলো বলো তো? মায়ের এমন অবস্থা কি করে হলো? মানে আমি একটুর জন্য বাইরে গিয়েছিলাম আর তাতেই এই কাণ্ড। আমি কি করে জানবো বলো তো? আমি তো রান্নাঘরে তোমাদের সকলের জন্য রান্না করছিলাম। মা ঘরে ছিলেন। হঠাৎ একটা শব্দ পেয়ে আমি ছুটে গিয়ে দেখি এই অবস্থা। মাটিতে পড়ে মা প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর জিভটাই তো নেই। কথা বলে বোঝাবেনই বা কি করে? কোনো হিংস্র জন্তু জানোয়ারের কাজ হতে পারে। যাই হোক, এই শীতের রাতে মাকে গ্রামের হাসপাতালে দিয়ে এসেছি। আপাতত মা একটু সুস্থ আছেন, তবে চিরদিনের মতো আর কথা বলতে পারবেন না। বাবা তো ওখানেই রইল। যাগে, তবে কোন হিংস্র পশু এরকম করলো সেটাই তো বুঝতে পারছি না। এইভাবে মানুষের জিভ টেনে ছিঁড়ে ফেললো কে? কাউকে সন্দেহ করছো তুমি হেমাঙ্গিনী? অন্ধকারের মধ্যে হ্যারিকেনের আলোতে যতটা দেখা যাচ্ছে তাতে হেমাঙ্গিনীর আসল রূপ অনুধাবন করার ক্ষমতা নেই হারাধনের। তবে এই মুহূর্তে হারাধন যদি একটিবার সেদিকে ভালো করে নজর দিয়ে দেখত, তাহলে বুঝতে পারত হেমাঙ্গিনীর 2 চোখ থেকে এখন ঝরে পড়ছে হিংস্রতার তীব্র আগুন। ঠোঁটের এক কোণে একটা বাঁকা হাসিতে লেগেই রয়েছে একটা অভিশপ্ত প্রতিশোধের চরম লোভ। রাত হয়েছে, শুয়ে পড়ো। আমার বড্ড খিদে পেয়েছে। আমি রান্নাঘর থেকে আসছি। হারাধন এবার একটু অবাকই হলো। এমনটা তো কখনো করেনি হেমাঙ্গিনীর আগে। তার উপর মায়ের এমন শরীর খারাপ, হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে মাঝরাতে এরকম বিভৎসভাবে খিদে পেল কি করে হেমাঙ্গিনী? তবে মুখে কিছু না বললে যতই হোক, হয়তো সারাদিন মেয়েটা অনেক খাটাখাটনি করেছে। তার উপর এখন কোনো মানুষকে না খাওয়ার কথা বললে সেটা খুবই খারাপ দেখায়। তাই আর বিশেষ কিছু বলল না হারাধন। চুপচাপ বালিশ নিয়ে শুয়ে পড়ল নিজের জায়গায়।
সারাদিনের ক্লান্তি আর বাড়ি এসে এই মানসিক অশান্তি সব নিয়ে দুই চোখ জুড়ে ঘুম নেমে এলো কয়েক মুহূর্তে। যখন ঘুমটা ভাঙল তখন প্রায় রাত গড়িয়ে গেছে অনেকটা। একটু এপাশ ওপাশ ঘুরে হারাধন দেখতে পেল পাশে হেমাঙ্গিনী নেই। একটু খটকা লাগলো বইকে, এই ঠান্ডার মধ্যে হেমাঙ্গিনী কোথায় আছে? তার উপর বাড়িতে মা বাবা কেউ নেই, সে আরও একা। শীতকালে গরম লেপের ভেতর থেকে উঠে পড়ার চেয়ে কষ্টকর বোধ হয় আর কিছুই নেই। তার উপর সারাদিনের ক্লান্ত দুটো চোখ যেন ঘুমে ভারী হয়ে নেমে এসেছে হারাধনের কাছে। চোখটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করল সে, কিন্তু একটা ধীর ধাতব শব্দ তার কানে আসতে লাগলো ক্রমাগত। চেষ্টা করলেও যেন কিছুতেই ঘুমাতে পারল না হারাধন। গায়ের লেপ ফেলে কোনো মতে শীতে কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে এলো সে। এবার শব্দটা একেবারে স্পষ্ট তার কানের কাছে। শব্দটা আসছে রান্নাঘর থেকে, একভাবে ধাতব ধারালো কিছু ঘষার শব্দ। বুকটা একটু কেঁপে উঠল ভয়ে। মনে পড়ে গেল আজ থেকে কয়েক বছর আগেকার রাতের কথা। আজ অনেকদিন পর সেই একইভাবে একটা শব্দ শুনে বুকটা আবার ছ্যাদ করে উঠল তার। কিন্তু এত রাতে এই শব্দ কে করছে? শব্দের উৎস লক্ষ্য করে সেদিকে এক পা করে এগিয়ে যেতে লাগলো হারাধন। ঘরের মধ্য থেকে হ্যারিকেনের আলোতে যতটা সম্ভব দেখা যাচ্ছে তাতে আলো অন্ধকারে এগিয়ে গেল সে। রান্নাঘরের দরজাটা অর্ধেক ভেজানো ছিল, সেখান থেকে উঁকি মারল হারাধন। কিন্তু যা দেখল তাতেও সারা শরীরের লোম খাঁড়া হয়ে গেল। অর্ধেক ভেজানো দরজাটা সামান্য শব্দ করে খুলতেই সেই ধাতব শব্দটা থেমে গেল। চারপাশে জুড়ে গেল একটা মৃত্যু সম নিস্তব্ধতা। দরজাটার পাশে ঠায় দাঁড়িয়ে রইল হারাধন। আর ঠিক তখন থেকেই একটা সম্পূর্ণ অন্য গলার আওয়াজ ভেতর থেকে ডেকে উঠল হেমাঙ্গিনী। খুব ক্ষীণ অথচ তীক্ষ্ণ স্বরে সে বলে উঠল, কি হলো? দূরে দাঁড়িয়ে আছো কেন? কিছু মনে পড়ছে না? এই যে দেখো, এই মাছ কাটার কাটারিটা, আজ অনেক খুঁজে খুঁজে কাটারিটা আবার নতুন করে পেয়েছি। এটা তো কাজে লাগাতেই হবে। হারাধন সমস্ত শরীর কাঁপতে লাগলো মারাত্মক ভয়ে। এই শব্দ তার খুব চেনা, এই শব্দ মীরার। কথাটা বলেই যেন কয়েক মুহূর্তের মধ্যে সামনে ঘুরে দাঁড়ালো হেমাঙ্গিনী। এক লাফে সে কাটারিটা নিয়ে চলে এলো হারাধনের সামনে। এই প্রথমবার বাড়ি আসার পরে হারাধন হেমাঙ্গিনীর মুখোমুখি হলো। কিন্তু এই যে হেমাঙ্গিনী নয়, এই যে হেমাঙ্গিনীর শরীরে বসবাস করতে থাকা মীরা। হাঁটুর নিচ থেকে ক্রমাগত কাঁপতে লাগলো হারাধনে। সে আর সোজা হয়ে দাঁড়াতে পারল না। তুমি মীরা, তুমি তুমি এখানে কিভাবে? আর তোমার হাতের ওই কাটারিটা কিভাবে তোমার কাছে এলো? একরকম প্রায় জোরে শ্বাস নিতে নিতে কাঁপতে কাঁপতে কথাগুলো জিজ্ঞেস করলো হারাধন। বিকট অট্টহাসিতে ফেটে পড়ল হেমাঙ্গিনী। আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা রইল না হারাধনের। সে মেঝেতে বসে পড়ল, দুই হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। এই কাটারিটা চিনতে পারছো? প্রতিদিন রাত্রিবেলা এটা ঘষে ঘষে তুমি আর তোমার মা আমায় ভয় দেখাতে। মনে পড়ে সেই রাতগুলোর কথা? এখন এই ভয়টা যদি তোমায় দেখাই, একবার ভাবতে পারছো কি হবে? তোমার মায়ের জীব আমার পেটে, সে তার পাপের শাস্তি পেয়েছে। তোমাকেও তো তোমার পাপের ফল পেতে হবে, তাই না? দয়া করো আমার, দয়া করো লক্ষ্মীটি, দয়া করো, তুমি এমন করো না। আমি জানি হেমাঙ্গিনীর শরীরে তুমি এখন মীরা। ও নিশ্চয়ই পুকুরের ধারে গিয়েছিল, তাই তুমি এসেছো। দয়া করো আমার লক্ষ্মীটি, এমন করো না তুমি। তোমার লজ্জা করে না? লজ্জা করে না? চিরটা কাল সবসময় অপরের দোষটা দেখে গেলে, নিজের দোষটা সবসময় ঢাকা দিয়ে গেলে। আমি নিজে থেকে এসেছি তোমার কাছে পাপের শাস্তি দিতে। এই দুনিয়াতে কেউ কখনো ছিল না আমার, তাই নিজেকেই আসতে হয়েছে পাপীদের শাস্তি দেওয়ার জন্য। হেমাঙ্গিনীর শরীরে বসে থাকা মীরার সে ভয়ঙ্কর রূপ দেখে তার চোখ খুলে তাকাতে পারল না।
গায়ে খসে পড়া চামড়াগুলো মনে করিয়ে দিল সেই দিনটার কথা। অমন মনেহীন চোখ, হিংস্র কুটির লকলকে জীব হারাধনের চোখের সামনে এক এক করে ভেসে উঠতে থাকলো আজ থেকে 10 বছর আগে সেই দিনগুলোর কথা। সে সমস্ত কথা ভাবতে গেলেই শরীরে প্রচণ্ড ভয় কাঁটা দিয়ে ওঠে তার। আমি মানছি আমার ভুল হয়েছে। আমি জানি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো আর কোনো কথা বলতে দেয় না হেমাঙ্গিনী। লম্বা নখগুলো দিয়ে চেপে ধরে গলার টুটি। সে হাত পা ছটফট করতে থাকে শেষ শ্বাস বায়ুটা নেওয়ার উদ্দেশ্যে। মনে পড়ছে সেই দিনটার কথা? মেয়েটা তো বেশি কিছু চাইনি, শুধু চেয়েছিল একটু সম্মান আর ভালোবাসা। হাতে পায়ে পড়েছিল, মৃত্যু ভিক্ষা চেয়েছিল। তারপর মনে পড়ে হারাধনের সমস্ত কিছু ছবির মতো পরপর মনে পড়তে লাগলো। মৃত্যুর আগে বোধ হয় ছোটবেলা থেকে শুরু করে সমস্ত স্মৃতি একবার মাথার চারপাশে ঘুরে গেল। মনে করতে থাকে কি সুন্দর ছিল তার জীবনটা। এতদিন ভুলে যাওয়া স্মৃতিগুলো নতুন করে যেন স্পষ্ট হয়ে উঠতে লাগলো তার কাছে। বকুলের কিছুতেই ঘুম আসছে না আজ। যখন থেকে শুনেছে হেমাঙ্গিনীর শাশুড়ি মা চাপারানী অর্থাৎ তার জেঠিমার জিভটাকেও টেনে ছিঁড়ে নিয়েছে, তখন থেকেই মনের মধ্যে একটা চাপা ভয়, আতঙ্ক আর অস্থিরতা একসঙ্গে কাজ করছে তার। সেই 10 বছর আগের ঘটনাটা যখন ঘটেছিল তখন নিতান্তই ছোট ছিল বকুল। 5 বছর বয়স হবে বড়জোর। কিন্তু এখন সে বুঝেছে যা ঘটেছিল তা মোটে মেনে নেওয়ার মতো নয়। সেদিন বেফাসে বলে ফেলেছিল কথাটা হেমাঙ্গিনীর সামনে। সে মীরার কথাটা শোনার পর থেকে হেমাঙ্গিনীর মধ্যে কৌতূহল আরও দ্বিগুণ আকারে বেড়ে যায়। প্রতিনিয়ত বকুলকে সে বিভিন্নভাবে জিজ্ঞেস করতে থাকে মীরার কথা। বকুলেরও ইচ্ছা হয় তার একমাত্র আদরের বৌদিকে, যে তাকে এত ভালোবাসে, সে মেয়েটার কি সত্যিকারের কথাটা জানা দরকার। তার শাশুড়ি এবং তার স্বামীর আসল রূপ কি সেটা জানানো অবশ্যই প্রয়োজন। কিন্তু জেঠিমা তো তাকে বারবার বারণ করে দিয়েছে। ইচ্ছে করে পাড়ার কারোর সাথে মিশতে দেয় না তারা হেমাঙ্গিনীকে, পাছে আসল সত্যিটা যাতে জেনে যায়। এই একটা কারণেই তো এত দূর থেকে তারা ঘরের বউ নিয়ে এসেছে। কটা দিন ঠিক মতো ভালো থাকতে পারেনি বকুল তার বৌদিকে ছাড়া। সেদিন যখন বাড়িতে কেউ ছিল না, বকুল আবার আসে হেমাঙ্গিনীর কাছে। হেমাঙ্গিনীর কোলের মধ্যে নিজের মাথাটা রেখে হাউমাউ করে কাঁদতে থাকে। হেমাঙ্গিনী বোঝে তার আদরের ননদির কথা। আমি জানি রে বকুল, তুই আমায় বড্ড বেশি ভালোবাসিস, কিন্তু সত্যিটা না জানা পর্যন্ত আমি কিছুতেই ভালো থাকতে পারছি না রে। লক্ষ্মীটি, আমায় বল না। দুহাতে নিজের চোখের জল মুছে সেদিন সমস্ত সত্যি কথা বলেছিল হেমাঙ্গিনীকে, যে সত্য কেবলমাত্র জানে খুব কম কয়েকজন। হারাধন দাদার প্রথম বউ তুই নয় রে মা। হারাধন দাদার এর আগেও একটা বিয়ে ছিল, যখন দাদার বয়স অনেক কম। বৌদির নাম মীরা। খুব মায়াবী, খুব মিষ্টি একটা মেয়ে ছিল জানিস। আমার একটু একটু মনে আছে তোর মতোই আমায় খুব ভালোবাসতো। কিন্তু মেয়েটার কপালটা না একদম ভালো ছিল না। শ্বশুরবাড়ি, স্বামী, শাশুড়ি, শ্বশুরমশাই, এদের অত্যাচারী মেয়েটার দম বন্ধ হয়ে উঠত। তখন অতটা বুঝতাম না, পরে মায়ের কাছ থেকে মাঝে মাঝে গল্প শুনেছি। এখন বড় হয়ে বুঝি কি যেত ওই মেয়েটার ওপর দিয়ে। দোষের মধ্যে ছিল গায়ের রং কালো আর বাবা বড্ড গরিব। গায়ের রঙের জন্য পণের মাত্রা বাড়ত রোজ রোজ। শুধু তাই নয়, ধারালো কাটারি দিয়ে রোজ ভয় দেখানো চলতো। নিজের বিয়ে করার স্বামী এসব করতো জানিস। শাশুড়ির চলতো কথার খোঁটা, কিন্তু বুড়ো অসুস্থ বাপের ঘরেও যেতে পারতো না সে। বাবা কি করে পাবে এতগুলো টাকা? গায়ের রং কালো হওয়ার জন্য এত বড় শাস্তি জীবনে পেতে হবে, এটা কখনোই হয়তো কল্পনা করেনি মীরা। মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করতো জানিস। তখন বুঝতাম না সংসার বেশি দিন করতে পারিনি এই পাপিষ্টগুলোর জন্য। একদিন বিকেলবেলা রান্নাঘরে ছিল, ভুলবশত কাপড়ের ঘোটায় আগুন লেগে গিয়েছিল।
সুযোগটা আর হাতছাড়া করেনি এই বাড়ির এই পাষণ্ডগুলো। আগুনটা যাতে ভালো করে নিকে উবড়ে যায় সেই চেষ্টাই করেছিল সকলে। মেয়েটা একটু বেঁচে থাকার জন্য ছটফট করে হাঁকপাক করে কাঁদছিল, কিন্তু এই পশুর দল ঠায় দাঁড়িয়ে মজা দেখছিল মৃত্যু যন্ত্রণার। এমনকি ওকে বাঁচিয়ে রেখে কি হবে, বাপের ঘরে থেকে কোনো পয়সা নিয়ে আসে না, তার উপর অমন অখণ্ড রূপ। অবশেষে শরীরটা পুড়তে পুড়তে যখন প্রায় শেষ, গায়ের জ্বালা মেটানোর জন্য সেই রান্নাঘরের পিছনে পুকুরেই ঝাঁপ দেয় সে। সমস্ত জল ফেপে ওঠে বাষ্পে। কতক্ষণ বেঁচেছিল জানি না, তবে সেদিন সন্ধ্যের আগে পোড়া কালো শরীরটা জলের উপর ভেসে উঠেছিল। আমার মা আমার চোখ দুটো হাত চাপা দিয়ে দিয়েছিল যাতে আমি এসব নৃশংস দৃশ্য দেখতে না পাই। অথচ সেদিন কুল খেতে খেতে আমি এই বাড়িতেই ছিলাম, সকলের আড়ালে। চোখের সামনে সমস্ত কিছু আমার স্পষ্ট, কিন্তু লোকে জানলো রান্নাঘরে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ওর। অবশেষে গায়ে লাগা আগুন নিভাতে জলে নাকি ঝাঁপ দিয়েছিল, সাঁতার কেটে আর উঠে আসতে পারেনি। তার স্বামী শাশুড়ি সকলেই খুব চেষ্টা করেছিল তাকে বাঁচানোর, কিন্তু হেমাঙ্গিনী দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে ভিজে যায় বকুলের বুকটা। সেদিন ভরা দুপুরবেলায় ননদ বৌদিতে দুই নারীর হৃদয়ের মধ্যে জমে থাকা সেই ব্যথা কোথাও না কোথাও যেন অনুভব করতে পেরেছিল সেই হতভাগী মীরাও। হেমাঙ্গিনী দেখতে পেয়েছিল তার সতীন মীরা ওই পুকুরের ধারের কাছ থেকে তার দুই চোখ ভরে দেখছে তাকে, বুকে জমে থাকা পাহাড় সম যন্ত্রণা নিয়ে। সেদিন মনে মনে প্রতিজ্ঞাও করেছিল হেমাঙ্গিনী, এই বাড়ির লোককে কৃতকর্মের শাস্তি সে দেবেই। পরের দিন খুব ভোরবেলায় গ্রামের লোকেরা উদ্ধার করে হারাধনের ছিন্ন ভিন্ন দেহটা। রাতের বেলা কেউ ছিন্ন ভিন্ন করে খেয়ে গেছে তার শরীরটা। মৃত হারাধনের লাশকে দেখে মনে হচ্ছিল প্রচণ্ড ভয় আর আতঙ্ক তার শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে। সেদিনই খবর আসে চাপারানির মৃত্যু হয়েছে গতকাল রাতেই হাসপাতালে। মুখ দিয়ে রক্ত উঠে তিনি মারা গেছেন। বকুল খবর পেয়ে ছুটতে ছুটতে আসে এই বাড়িতে। তার চোখ কেবল খুঁজে বেড়াচ্ছে তার আদরের বৌদিকে, তার প্রাণাধিক প্রিয় নতুন বউকে। নতুন বউ, এই নতুন বউ, কোথায় রে তুই? কোথায় চলে গেলি? সকলের অলক্ষ্যে সে কখন চলে গেছে সেই পুকুর পাড়ে তা কেউ খেয়ালই করেনি। মীরা, ও মীরা, কেন এমন করলে মীরা? নতুন বউটা কোথায়? কত সময় যে ওইভাবেই বকুল মাথা নিচু করে বসেছিল ওই পুকুর ধারে ও নিজেই জানে না। হঠাৎ নিজের পিঠে একটা ঠান্ডা স্পর্শ লাগতে গা শিউরে উঠল বকুলের। পিছন করে তাকিয়ে দেখল হেমাঙ্গিনী দাঁড়িয়ে রয়েছে। আমি জানি তুমি হেমাঙ্গিনী নও, তুমি মীরা। নিশ্চয়ই সে তোমায় নিজের শরীরে আহ্বান করছে বদলা নেওয়ার জন্য। নতুন বউকে আমি বড্ড ভালোবাসি, ওকে ফিরিয়ে দাও মীরা, ওকে ফিরিয়ে দাও। বকুলের দু চোখ ফেটে জল গড়িয়ে আসে। হেমাঙ্গিনী দু চোখ ভরেও জল। আমরা দুজন মিলে তোমার শান্তির ব্যবস্থা করব, যাতে তুমি মুক্তি পাও এই নরক যন্ত্রণা থেকে। ওই মেয়েটার কোনো দোষ নেই, ওকে সত্যি না বলেই বাড়িতে নিয়ে এসেছে হারাধন। ও সব কিছু শোনার পর নিজেই চেয়েছিল শাস্তি দিতে, তাই এত বারণ থাকা সত্ত্বেও তোমার কাছে এসেছে, এই জলের ধারে এসেছে। ও জানতো এখানে আসলে তুমি ওর ক্ষতি করতে পারো, কিন্তু তা সত্ত্বেও নিজের প্রাণীর ভয় না করে শুধুমাত্র নিজের প্রিয় শ্বশুরবাড়ির এই পিশাচরূপী মানুষদের প্রতিশোধ নিতে এই কাজটাও করছে। হেমাঙ্গিনী মীরার কণ্ঠস্বরেই জবাব দিল, বড্ড ভালোবাসিস বল বকুল তোর নতুন বউটিকে। মেয়েটার ওপর আমার কোনো রাগ নেই রে, আমি ওকে ফিরিয়ে দেব। যেটুকু কাজ আমার বাকি ছিল সেটুকুও করেছি আমি, এবার আমার মুক্তি চাই। তোরা সকলে ভালো থাকিস, খেয়াল রাখিস আমার হেমাঙ্গিনী বোনটির। সাথে সাথে মাথা ঘুরে ওখানেই পড়ে যায় হেমাঙ্গিনী। বকুল দু হাত দিয়ে ধরে তুলে বসায় তাকে, নিজের কোলে ওর মাথাটা রেখে তারপর আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চলে যা নতুন বউ, অনেক দূরে চলে যা, আর ফিরিস না এ গায়ে। চলে যা, চলে যা। হেমাঙ্গিনী ধীরে ধীরে চোখ মেলে তাকায়।
যেন লম্বা একটা ঘুমের পর সে আবার জেগে উঠেছে। চল বোন, চল মীরার মুক্তির ব্যবস্থা করি। তারপর দুজনেই হাত ধরে হাঁটতে হাঁটতে কোথায় যে হারিয়ে যায় আর কেউ খুঁজে পায় না হেমাঙ্গিনীর। বকুল একলা হয়ে বসে থাকে এই গ্রামে, অপেক্ষা করে নতুন জীবনে। কিন্তু হারাধনের বউ মানে হেমাঙ্গিনী কাকিমা এখন কোথায়? জানি না রে, শুনেছি কলকাতায় কোনো একটা চিকিৎসা কেন্দ্রে কাজ করে, ওই বাচ্চা সামলানো আর কি। তবে স্বামীর মৃত্যুর পর থেকে একদিনের জন্য তাকে আর দেখা যায়নি। হারাধন আর হারাধনের মা চাপারানির মৃত্যুর পরে জেঠুও তো আর বেশি দিন বাঁচল না। জমিতে যাওয়ার পথেই সাপে কাটল। মাত্র কয়েকদিনের মধ্যেই 3-3টে চিতা জ্বলে উঠল ওই বাড়িতে। আর কি, তবে শুনেছিলাম ওই বাড়িতে কিসের জন্য একটা অভিশাপ আছে, ওই যে হারাধনের প্রথম স্ত্রী মীরা মারা যাওয়ার পর থেকেই নাকি। গায়ে আগুন লেগে মরে গিয়েছিল, তাই না? কাকারা তো সকলে চেষ্টা করেছিল ওকে বাঁচানোর, কিন্তু গ্রামের সমস্ত লোকেরা এটাই জানে। শুধুমাত্র বকুল আড়াল থেকে নিঃশব্দে শোনে কথাগুলো, তবে কিছু বলে না। শুধু মাঝে মধ্যে খুব দুঃখ লাগে, আকাশের দিকে তাকিয়ে বলে, মীরা, যেখানেই থাকো খুব ভালো থেকো মীরা। পরের জন্মে যেন ভগবান তোমার এ জন্মের সমস্ত সুখ দেন। ভালো থেকো। শুনছিলেন লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, বুড়ো বটতলার ভুতুরে আড্ডা। গল্প পাঠে ছিলাম আজ আমি দিব্যেন্দু দাস। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। গল্পে পোস্টারে ছিল চিত্রায়ন আবহতে ফিনিক্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন করে শুনতে থাকবেন আপনাদের ইউটিউব চ্যানেল বঙ্গকথাকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।